গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে তোমাদের নতুন অধ্যায় সেকেন্ড টার্মের আর একটি নতুন অধ্যায় রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিয়াকশন সম্পর্কে আমি শুরু করছি। এই অধ্যায় সম্পর্কে তোমরা ক্লাস 7-এ কিছুটা হলেও পড়েছো, ইন্ট্রোডাকশন হয়েছিল, এবং এখানে বেসিক্যালি তোমাদের রাসায়নিক বিক্রিয়া কাকে বলে আবার ওগুলো আছে। বিক্রিয়াজাত পদার্থ বলতে কী বোঝায়, রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য, আর এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক হিসেবে কী কী কাজ করে, কী কী ক্ষেত্র, এবং তার প্রভাবগুলো আলোচনা করব আমরা। আর জারণ বিজারণটা এখানে আছে, অবশ্যই তোমাদের জারণ বিজারণ পড়তে হবে। ইলেকট্রনীয় মতবাদটা না থাকলেও আমি দেখিয়ে দেবো তোমাদের ইলেকট্রনীয় মতবাদটা কীরকম হয়। আর এখানে শক্তির, এই যে বিভিন্ন প্রকার শক্তির রূপান্তরগুলো আছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। ওকে, কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া পড়তে হবে, এবং রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে রাসায়নিক ধর্ম প্রকাশের মাধ্যমে কিছু কিছু শনাক্তকরণ, অর্থাৎ তোমরা পদার্থের প্রকৃতি অধ্যায়ও পড়েছিলে, ওই একই জিনিস এখানেও রিপিট আছে আবার। তো আমি প্রথমে শুরু করছি কেমিক্যাল রিয়াকশন, রাসায়নিক বিক্রিয়া। প্রথমেই আসছে সংজ্ঞা। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝায়। ঠিক আছে, বলবে যে প্রক্রিয়ায় কোনো পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে, তাই তো? সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই কোনো পদার্থের রাসায়নিক পরিবর্তনও ঘটে। এবার দেখো, এই রাসায়নিক বিক্রিয়াতে দুই ধরনের আমরা পদার্থ এক্ষেত্রে দেখতে পাই। যেটা বিক্রিয়ার বাঁ দিকে থাকে সেটা বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ, আর বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। ওকে, একটা হচ্ছে বিক্রিয়াতে অংশগ্রহণকারী পদার্থ, আর একটা হচ্ছে বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ। তাহলে দুই ধরনের পদার্থ পাচ্ছি আমরা। যারা বিক্রিয়াতে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা বলি বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট, REACTANT। ওকে, তাহলে বিক্রিয়ক পদার্থ কাদের বলবো আমরা? তো দুটো অংশে ভাগ করতে পারি রাসায়নিক বিক্রিয়াকে। ঠিক আছে, একটা হচ্ছে বিক্রিয়ক, একটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক পদার্থ কাকে বলবো? রিয়াক্ট্যান্ট সাবস্টেন্স। ওকে, রাসায়নিক বিক্রিয়ায় যেসব পদার্থ অংশগ্রহণ করে অর্থাৎ যেসব পদার্থের অণুর
রাসায়নিক পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাকে বিক্রিয়ক পদার্থ বলে। আরেকবার দেখে নাও, রাসায়নিক বিক্রিয়ায় যেসব পদার্থ অংশগ্রহণ করে, অর্থাৎ যেসব পদার্থের অণু রাসায়নিক পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাই তো, তাকে বিক্রিয়ক পদার্থ বলে। যদি আমরা একটা বিক্রিয়া লিখি, সাপোজ এ প্লাস বি, ফরমেশন হলো সি, তাহলে এ আর বি হলো ক্ষেত্রে কি, এ এবং বি বিক্রিয়ক পদার্থ। এবং দেখো সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ সি উৎপন্ন হচ্ছে। আমি জেনারেল ইকুয়েশন বললাম এটা, এ প্লাস বি সি, এখানে কোনো একটা মৌল বা যৌগ থাকতে পারে, এখানেও কোনো একটা মৌল বা যৌগ থাকতে পারে এবং একটা সম্পূর্ণ নতুন যৌগ উৎপন্ন হতে পারে। ওকে, আর আরেকটা হচ্ছে বিক্রিয়ার ফলে উৎপন্ন হোক বিক্রিয়াজাত পদার্থ। ঠিক দেখো, এই ডান দিকে যে আমরা প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, এটাকে প্রোডাক্ট বলবো। ওকে, বিক্রিয়াজাত পদার্থকে আমরা ইংলিশে কী বলি, প্রোডাক্ট। বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ, তাহলে কি লিখবে, রাসায়নিক বিক্রিয়ায়, সংজ্ঞাটা কীভাবে লিখবে, রাসায়নিক বিক্রিয়ায় লিখবে, রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক, কি লিখবে, এক বা একাধিক বিক্রিয়ক পরস্পর বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে। একাধিক বিক্রিয়ক পরস্পর বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তাকে কি বলে, বিক্রিয়াজাত পদার্থ বলে। ওকে, তাহলে যদি এবার আমরা সত্যি সত্যি একটা এক্সাম্পল দিই, সাপোজ সি প্লাস O2 CO2, তাহলে এখানে CO2টা হচ্ছে কি, বিক্রিয়াজাত পদার্থ, আর সি এবং O2 মানে কার্বন আর অক্সিজেন বিক্রিয়ক পদার্থ। তাহলে বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ রাসায়নিক বিক্রিয়ারই দুটো অংশ, এবং সেটা বুঝতে পারলে। এক্ষেত্রে দেখো, কার্বনের ধর্ম আলাদা, অক্সিজেনের ধর্ম আলাদা এবং CO2 প্রপার্টিজও আলাদা। সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট যৌগ উৎপন্ন করেছে কার্বন আর অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে। ঠিক একই রকম যদি আমরা করি N2 + 3H2, দুটোই গ্যাস উৎপন্ন হবে 2NH3। এখানে ক্ষেত্রে দুটোই পদার্থগুলো গ্যাসীয় হলেও এতে ধর্ম কিন্তু আলাদা, নাইট্রোজেনের ধর্ম আলাদা, হাইড্রোজেনের ধর্ম আলাদা এবং অ্যামোনিয়ার ধর্ম আলাদা। ঠিক একই রকমভাবে কার্বন অক্সিজেনের ধর্ম আলাদা,
কার্বন ডাইঅক্সাইড ধর্ম আলাদা। তাহলে রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো এখান থেকে আমরা কি পেলাম? রাসায়নিক বিক্রিয়া কি এটা তো জানলাম আমরা। তাহলে এখান থেকে বৈশিষ্ট্যগুলো তোমাদের লিখতে দেয় অনেক সময় পরীক্ষার সময়। কি লিখবে? মুখে বলে দিচ্ছি আমি, এটা পয়েন্ট করে করে। পয়েন্ট 1 দিয়ে লিখবে, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের সমস্ত ধর্ম লোপ পেয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। এটাই সংজ্ঞায় ছিল আমাদের। 2 নম্বর, এক ধরনের পদার্থ অন্য ধরনের পদার্থে পরিণত হলেও কি হয়? মোট ভর অপরিবর্তিত থাকে। কীরকম দেখো, এক্ষেত্রে কার্বনের ভর দেখো, কার্বনের ভর হচ্ছে 12, অক্সিজেনের ভর আমরা জানি 16 × 2 32, 32, তাহলে 32 12 44, আর এখানে কত আছে দেখো 12 প্লাস 16 × 2 32, 44। দেখো মোট ভর অপরিবর্তিত থাকছে। তাহলে এখানকার বিক্রিয়ক পদার্থের মোট ভর 44 গ্রাম, আবার এরও 44 গ্রাম। তাহলে এক ধরনের পদার্থ অন্য ধরনের পদার্থে পরিণত হলেও মোট ভর কিন্তু অপরিবর্তিত থাকে। আর এটাই হচ্ছে কি ভরের নিত্যতা সূত্র, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ভরের নিত্যতা সূত্র মেনে চলে, মনে থাকবে। 3 নম্বর, বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণু সংখ্যা সর্বদা নির্দিষ্ট থাকে। ঠিক দেখো, আমি এই উদাহরণটা নিয়ে বোঝাচ্ছি। একটা পরমাণু, এখানে দুটো পরমাণু অক্সিজেনের, একটা অক্সিজেন অণু হয়েছে, তাহলে 3টে পরমাণু। ঠিক দেখো, এখানেও 3টে পরমাণু। তাহলে এক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের মোট পরমাণু সংখ্যা 3টে, বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণু সংখ্যাও 3টে। তাহলে বিক্রিয়ক পদার্থ ও বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণু সংখ্যা সর্বদা নির্দিষ্ট থাকে। 3 নম্বর গেল বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য কী লিখবো আমরা? বিক্রিয়ক পদার্থগুলি নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর যুক্ত হয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। ওজন অনুপাত মানে নির্দিষ্ট ওজন অনুপাত কী বলবো? এটা 12:32, তাই তো? এর ওজন কত? এটা 12, এটা 32, তাহলে একটা নির্দিষ্ট ওজন অনুপাত। তাহলে 12 গ্রাম কার্বন 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 44 গ্রাম কী করবে? CO2 উৎপন্ন করবে। এটা কিন্তু একটা ডেফিনিট। এবার যদি এই পরিমাণটা কমা বাড়া করে, 12 গ্রামের জায়গায় যদি তুমি দিয়ে দেয় যে 6 গ্রাম দেয়, তাহলে 6 গ্রামে নিশ্চয়ই 6 গ্রাম কার্বন নিশ্চয়ই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারবে না। যদি বলা হয় 6 গ্রাম কার্বন আর 16 গ্রাম অক্সিজেন, তাহলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারবে? 22 গ্রাম। সেটা আমরা এখান থেকে বার করে নিতে পারবো ক্যালকুলেশন। কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে 12 গ্রাম কার্বন আর 32 গ্রাম অক্সিজেন লাগবেই, মনে থাকবে, এবং 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। সেখান থেকে আমরা কমিয়ে নিতে পারবো অঙ্কে থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি রাসায়নিক বিক্রিয়া করতে গেলে এখানে কার্বন ডাইঅক্সাইড প্লাস আগে 44 গ্রাম তৈরি করতে হবে, এবং সেখান থেকে তাকে আমাকে কমাতে হবে। ওকে, তাহলে নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর যুক্ত হয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। 4 নম্বর বৈশিষ্ট্য গেল। 5 নম্বর বৈশিষ্ট্য কী লিখব আমরা? যে বিক্রিয়ক পদার্থের অণুর গঠন আর বিক্রিয়াজাত পদার্থের অণুর গঠনের থেকে পৃথক হয়। দেখো, অণুর গঠন পৃথক হচ্ছে, O2, এখানে CO2, এটা হচ্ছে একটা যৌগিক পদার্থ, কারণ এখানে দুটো মৌলিক পদার্থ আছে। এটা দুটো একটা মৌলিক পদার্থ, এটা একটা মৌলিক পদার্থ। তাহলে বিক্রিয়ক পদার্থের অণুর গঠন আলাদা হতে পারে। দেখো, এটা পরমাণু, একটা কার্বন পরমাণু, এক্ষেত্রে এটা একটা অণু। তাহলে অণু পরমাণু পরস্পর যুক্ত হতে পারছে রাসায়নিক বিক্রিয়ায়, তাই তো? কিন্তু এখানে দেখো যেটা হয়েছে, সেক্ষেত্রে কী আছে? এটা একটা যৌগিক পদার্থ, এটা একটা কম্পাউন্ড, কার্বন ডাইঅক্সাইড, এটা গ্যাসিয়াস কম্পাউন্ড। কার্বনের কিন্তু প্রপার্টিজ আলাদা, ঠিক আছে? অক্সিজেনের প্রপার্টিজ আলাদা, গ্যাসীয়। কার্বন কিন্তু গ্যাসীয় নয়। ওকে, তাহলে বিক্রিয়ক পদার্থের অণুর গঠন বিক্রিয়াজাত পদার্থের অণুর গঠনের থেকে পৃথক হয়। আর নেক্সট পয়েন্ট লিখবে যে বিক্রিয়ক পদার্থের স্থায়ী পরিবর্তন ঘটে। দেখো, স্থায়ী পরিবর্তন বলতে এখানে কার্বন ডাইঅক্সাইড হলো, এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা পাই, ঠিক আছে? পরবর্তীকালে কার্বন ডাইঅক্সাইড এটা অন্য জায়গায় ভাঙবে, আমরা কার্বন প্লাস অক্সিজেন পাবো, কিন্তু তাকে আমরা ধরে রাখতে পারবো না, বাতাসে মিশে যাবে। ওকে, কার্বন প্লাস অক্সিজেন আমরা এভাবে বিক্রিয়ার মাধ্যমে ধরে রাখতে পারবো না, তারা ভেঙে যেতে পারে, বিস্তৃষ্ট হতে পারবে, কিন্তু এক্ষেত্রে যেটা পরিবর্তনটা হচ্ছে স্থায়ী পরিবর্তন। এটা যখনই এটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে সঙ্গে সঙ্গে এখানে আসতে পারবে না, মনে থাকবে, যতক্ষণ না একে আমরা কোনো বাহ্যিক প্রভাব দ্বারা
একে কি করছি, ডিস্টার্ব করছি। ওকে, নেক্সট, এই বিক্রিয়ায়, এই যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি হয়, তাপের উদ্ভব বা শোষণ হতে পারে। বিভিন্ন রকম বিক্রিয়া আছে, এক্ষেত্রে তাপমোচী আসতে পারে, যেটা তাপের উদ্ভব হবে সেটা তাপমোচী, আর তাপ যেটা শোষণ হয় সেটা তাপগ্রাহী বিক্রিয়া। পরবর্তীকালে ক্লাসে আমি এগুলো আসবো, তোমাদের বোঝাবো। তো রাসায়নিক বিক্রিয়া কী হয়, তাপের উদ্ভব বা শোষণ হবেই। আর রাসায়নিক বিক্রিয়া চলাকালীন, নেক্সট পয়েন্ট, রাসায়নিক বিক্রিয়া চলাকালীন কি হয়, বর্ণ পরিবর্তন, গ্যাস নির্গমন, অধঃক্ষেপণ, তাপমাত্রার পরিবর্তন, এই ঘটনাগুলি ঘটতে পারে। অর্থাৎ বর্ণ পরিবর্তন হতে পারে। ধরো একটা বর্ণ আলাদা, বিক্রিয়ক পদার্থের বর্ণ আলাদা, আর বিক্রিয়াজাত পদার্থের বর্ণ আলাদা হতে পারে। ওকে, অধঃক্ষেপণ মানে সাবলিমেশন যেটা হচ্ছে, অধঃক্ষেপ পড়ে। ওকে, নেক্সট সেটা হচ্ছে কি, তাপমাত্রার পরিবর্তন ঘটতে পারে। ওকে, এক তাপমাত্রায় হয়তো রাসায়নিক বিক্রিয়া চলাকালীন তাপমাত্রার পরিবর্তন, একটা তাপমাত্রা থেকে আরেকটা তাপমাত্রা চেঞ্জ হতে পারে। আরেকটা কি, যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একটা পারমাণবিক ঘটনা। এখানে পরমাণুগুলো বিক্রিয়াতে অংশগ্রহণ করছে, দেখো অক্সিজেনের দুটো পরমাণু, এখানে কার্বনের একটা পরমাণু। ওকে, আর রাসায়নিক বিক্রিয়া কি হয়, আলো, চাপ, তাপ, তড়িৎ আর দ্রাবক, সলভেন্ট প্রভৃতি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া আলো, চাপ, তাপ, তড়িৎ, দ্রাবক প্রভৃতি প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক এবং তার দ্বারা কন্ট্রোলড হয় রিয়াকশন। এবং আলোর উপর কি হয়, কোনো কোনো রিয়াকশান বাড়তে পারে, কমতে পারে, চাপের উপর বাড়তে পারে, কমতে পারে, তাপের উপর একই রকমভাবে কীভাবে প্রভাব করে সেটা আমি পরের দিন তোমাদের আমি দেখাবো। সেটা সেক্ষেত্রে আমাদেরকে তার আগে জানতে হবে যে বিক্রিয়ার টাইপগুলো কী কী, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া টাইপগুলো কী কী। তোমরা ক্লাস 7-এ হয়তো পড়ে থাকবে। প্রথম একটা আছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। ঠিক আছে, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ায় সরাসরি দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে, বা একটা পরমাণু একটা অণু পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র যৌগিক পদার্থ উৎপন্ন করতে পারে। ওকে, আর সেক্ষেত্রে কি হয়, সরাসরি যুক্ত হয়ে যাবে। দেখো কার্বন আর অক্সিজেন এই CO2 উৎপন্ন করছে, A+B, এই টাইপটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার টাইপ। এখানে যদি এটাকে A ধরি, এটা যদি B ধরি, তাহলে C হচ্ছে এটা প্রোডাক্ট, একটাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, মনে থাকবে। ঠিক একই রকমভাবে বিয়োজন বিক্রিয়া আছে। বিয়োজন বিক্রিয়া যদি একটা উদাহরণ দিই, আমরা CO2কে যদি তাপ দিই তাহলে কী হবে, C+O2তে ভেঙে যাবে। ঠিক একই রকমভাবে CaCO3 যদি হিট দিই, CaO+CO2। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ভেঙে যাচ্ছে। দেখো এখানে ক্যালসিয়াম আছে, কার্বনেট আছে, কার্বন আর অক্সিজেন, এটা কার্বনেট একটা মূলক। ঠিক আছে, তাহলে তিনটে পরমাণু আছে এখানে, ক্যালসিয়াম, কার্বন আর অক্সিজেন পরস্পর যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে কী হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড একটা যৌগ তৈরি করছে, আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো যে বিক্রিয়াটা তৈরি হচ্ছে, দেখো AB যদি আমরা ভাবি, এটাকে একটা হচ্ছে ধনাত্মক ক্যাটায়ন, আর এটা হচ্ছে এক্ষেত্রে মূলক থাকবে একটা, বিটা হচ্ছে মূলক। AB ভেঙে গিয়ে কী হতে পারে, A+B হতে পারে। ঠিক আছে, প্লাস সিও হতে পারে, A+B+C। ঠিক আছে, সেক্ষেত্রে ABC হতে পারে, A+B হতে পারে, প্লাস C। ঠিক আছে, তিনটে তো ভাঙতে পারে, দুটো তো ভাঙতে পারে। ওকে, তাহলে আমরা বলতে পারি AB ভেঙে যাচ্ছে A+B+Cতে, বা A+Bতে ভাঙতে পারে, আরও ভাঙতে পারে, এটসেট্রা। অর্থাৎ দুটো বা তিনটে, দুই বা ততোধিক যৌগিক পদার্থ ভেঙে যেতে পারে, সেটাকে কি বলবো আমরা, বিয়োজন বিক্রিয়া। ওকে, তারপরে আসছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা সবাই জানো, এবং আমি তোমাদের দেখাবো উদাহরণ, পরের দিন আমি ক্লাসে তোমাদের দেখাবো। প্রতিস্থাপন বিক্রিয়া আছে, আর হচ্ছে বিনিময় বিক্রিয়া। এই দুটো বিক্রিয়া আমি পরের ক্লাসে আমি আলোচনা করব। ঠিক আছে, আজকে তোমরা জাস্ট আমি ইন্ট্রো করলাম এই অধ্যায়টি, তোমাদের রাসায়নিক বিক্রিয়া কী, বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে, এবং তার রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো ভালো করে আমি বলে দিলাম। তোমরা নিশ্চয়ই শুনে নিলে এগুলো,
এবং খাতায় নোট করবে, ক্লাসটা ফলো করবে। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। আগামীকাল আবার তোমাদের এই ক্লাসে আমি আরও অগ্রসর হব। ওকে, সবাই ভালো থেকো। গুড বাই।